রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে আমাদের সাথে ভার্চুয়ালি স্টুডিওতে যোগ দিয়েছেন আহ, বাংলাদেশের তরুণ গোয়েন্দা কর্মকর্তা, তাকে সাবেক বলা ঠিক হবে কিনা আমি জানি না এই মুহূর্তে। আমিনুল হক পলাশ, আপনারা দেখেছেন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অত্যন্ত সক্রিয় এবং মাঝে মধ্যেই তিনি এমন এমন তথ্য আমাদের সামনে হাজির করেন যে আমাদের একেবারে আমরা খুবই অবাক হয়ে যাই। তো আজকে আমরা তার সাথে কথা বলবো মূলত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আমাদের আম জনতার একটা ধারণা ছিল ডক্টর ইউনূস একজন মহামানব পর্যায়ের লোক, তিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। তো গত সরকারের সাথে তার যে সম্পর্ক, আমরা কিন্তু মনে করতাম যে গত সরকারই বোধহয় এই ফেরেস্তার মতো মানুষটাকে হ্যারাস করছে, কিন্তু গত 18 মাস সরকার পরিচালনা করতে গিয়ে আমরা তার যে রূপটা দেখলাম সেটি আমাদের একদিকে যেমন অবাক এবং ব্যথিত করেছে। তো আজকে ডক্টর ইউনূস আসলেই কেমন মানুষ, বা তিনি আসলেই দুর্নীতিবাজ কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমিনুল হক পলাশের সাথে। তিনি গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূস, তাদের দুর্নীতি এসব বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত করেছেন। তো আমিনুল হক পলাশ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ মিল্টন ভাই, আমাকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমি ভূমিকায় বলেই দিলাম। তো আপনি যেহেতু তদন্ত করেছেন, আপনি তদন্ত করতে গিয়ে কি পেয়েছিলেন? হুম, হুম। ভাই দেখেন, প্রথমত হচ্ছে যে তদন্তের বিষয়টা এখানে এখানে একটু একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে অনেকের মাঝে কিন্তু এই প্রশ্নটাও আসে। ইভেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই বিষয়গুলা প্রকাশ করেছি বিভিন্ন সময়ে, অনেকেই বক্তব্যটা দেয় যে গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার কাজ কি এই এই ধরনের তদন্তে কোন ক্যাপাসিটিতে যুক্ত হয়েছে বা কেন যুক্ত হয়েছে। দেখেন যে আমাদের এনএসআই যে অর্ডিন্যান্স অনুসারে চলে 1972-তে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আহ, রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় এনএসআই কাজ করতে পারে। আর আমাদের কাজের যে প্যাটার্নটা, যদি মানে আমি আমার পেশাদারিত্বের জায়গা থেকেও যতটুকু বলা যায় যে বিভিন্ন দপ্তরের মাঝে যখন আপনার কোনো পর্যায়ে সমন্বয়হীনতা থাকে, সেই কাজগুলো হচ্ছে আমরা মিটিগেট করার চেষ্টা করি। যেমন ধরেন ট্যাক্স ফাইল বলেন, দুদকের বলেন, লেবার কোডের কেস বলেন, যেগুলো ডক্টর ইউনূসের ক্ষেত্রে হয়েছিল, এগুলো কিন্তু প্রত্যেকটা স্ব ডিপার্টমেন্ট তারাই কাজ করেছে। বাট তাদের কাজগুলোর সমন্বয় সাধন এবং একটার সাথে আরেকটার যে ইন্টারলিঙ্ক গুলো ছিল, সেখানে আসলে ডট কানেক্টর হিসেবে আমাদের কাজটা ছিল, এবং এই কাজ করতে গিয়ে আসলে ডক্টর ইউনূস সম্পর্কে বিশদভাবে আমার জানার সুযোগ হয়েছে। এখন আপনি যদি এক কথায় বলা যায় ভাই, যে ডক্টর ইউনূসের যে সকল দুর্নীতি, অপকর্ম বা আইনের প্রতি তার অশ্রদ্ধা, এই বিষয়গুলো সার্বিকভাবে আসলে মানে রূপকথাকে হচ্ছে আপনার হার মানায়। হ্যাঁ, মানে ডক্টর ইউনূসের লাইফ নিয়ে যদি প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে যদি আপনি এপিসোড করেন, আপনি এরকম অন্তত 10টা ক্যাচ মি ইফ ইউ ক্যানের মতো মুভি বানাইতে পারবেন। তো উনার শুরু থেকে শেষ পর্যন্ত আসলে প্রত্যেকটা ধাপে ধাপেই উনার এই মিথ্যাচার, তারপরে ধরেন ওনার হচ্ছে কপটতা, ভণ্ডামি, প্রতারণার আশ্রয় নেওয়া, অর্থাৎ খুব ভালো মানুষই একটা রূপ নিয়ে উনি প্রতিনিয়ত হচ্ছে এই কাজগুলো করে গিয়েছেন। আমি যদি জাস্ট শর্টলি একদম প্রথম থেকে ধরেন আসি, যেমন ধরেন উনি সারা বিশ্ব জুড়ে নিজেকে দাবি করেছেন যে উনি মাইক্রো ক্রেডিটের ওনার হচ্ছে মেইন মাইক্রো ক্রেডিট হচ্ছে উনার থিওরি, বা মাইক্রো ক্রেডিটের উনি হচ্ছে প্রবক্তা। এই কথাটা কিন্তু ভুল। অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটির যে আপনার প্রজেক্টের মাধ্যমে এই মাইক্রো ক্রেডিটটা মেইনলি কাজ শুরু করেছিল জোবরা গ্রামে, সেখানে উনি অ্যাজ এ হোল প্রজেক্টে ছিলেন, কিন্তু মাইক্রো ক্রেডিট পার্টে ওনার সম্পৃক্ততা ছিল না। কিন্তু সেটা যখন হচ্ছে ফাংশনালি বেটার পারফর্ম করে এবং বাংলাদেশ ব্যাংক যখন এটাকে আসলেই একটা মানে প্রসপেক্টিভ অপশন হিসাবে হচ্ছে চিন্তা করে, তখন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের সমন্বয়ে আসলে হচ্ছে এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমটা শুরু করে ডক্টর ইউনূসকে সেখানে হচ্ছে পিডি নিয়োগ দেওয়া হয়, এবং উনি প্রথম 10 বছর অর্থাৎ 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত এটাতে চুক্তিভিত্তিক নিয়োগ ছিলেন। 89 সালে গ্রামীণ ব্যাংকের উনি হচ্ছে এমডি নিয়োগপ্রাপ্ত হন। তো আমি এই কথাটা এই কারণেই বললাম যে এই যে তার যে দুইটা মূল ভিত্তি, তার ইন্টারন্যাশনাল এক্সপোজারের, যে উনি মাইক্রো ক্রেডিটের প্রবক্তা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ফান্ডামেন্টালি এই দুইটা জিনিস হচ্ছে রং। তো এর পরবর্তীতে কি হয়েছে, যে ধরেন এর পরবর্তীতে এই গ্রামীণ ব্যাংকের অর্থায়ন দিয়ে উনি প্রায় 50-এর অধিক প্রতিষ্ঠান করেছেন। আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই প্রতিষ্ঠানে মানে ডক্টর ইউনূস হচ্ছে ঝোপ বুঝে কোপ মারার মতো মানুষ। হ্যাঁ, তো প্রথমে ধরেন গ্রামীণ ব্যাংক ছিল, উনি আপনাদের নিশ্চয়ই অনেকে এটা হয়তো হচ্ছে মনে
থাকে না, মনে থাকার কথা না, যে 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ডক্টর ইউনূস কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তো যখনই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হলেন, তখনই উনি প্রথমবারের মতো গ্রামীণ ব্যাংক থেকে অন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেন গ্রামীণ ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে, যেটাকে বলা হয় গ্রামীণ কল্যাণ। সেখান থেকে গ্রামীণ ব্যাংকের প্রায় 376 কোটি টাকা উনি গ্রামীণ কল্যাণে সরাই নিয়ে যান। পরবর্তীতে এটার যে দাতা গোষ্ঠী নোরেন নোরার, তারা সরকারকে অবহিত করে এবং উনি হচ্ছে টাকাটা ফেরত দিতে বাধ্য হন। অর্থাৎ উনি সুযোগ পাওয়া মাত্রই যে এই ধরনের টেন্ডেন্সি, এটা তার এজ এ হোল লাইফে ছিল। তো উনি ওই গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, এরকম প্রায় 50-এর মতো প্রতিষ্ঠান গড়েছেন। গ্রামীণ টেলিকমটা বর্তমানে হচ্ছে ওনার মেইন আপনার হচ্ছে মানি মেকিং টুলস। হ্যাঁ, তো এটা কিভাবে হইলো যে গ্রামীণ টেলিকমটা বেসিক্যালি গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের মালিক। কারণ গ্রামীণ টেলিকম আপনার হচ্ছে গ্রামীণ ফোনের লাইসেন্স পাওয়ার প্রেক্ষাপটটা যদি একটু শর্টলি বলি, যে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকম তৈরি করেছিলেন 1994 সালে গ্রামীণ ব্যাংকের সাবসিডিয়ারি হিসাবে। এবং উনি কিন্তু তৎকালীন সময়ে এটার লাইসেন্সের জন্য আপনার হচ্ছে অ্যাপ্রোচ করেছিলেন, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। কিন্তু যেহেতু তখন বাংলাদেশে একমাত্র টেলিকম অপারেটর ছিল সিটিসেল এবং তার মালিক মুর্শেদ খান একজন বিএনপি নেতা, উনি কিন্তু মার্কেটটা ক্লোজ করে রাখা হয়েছিল, কোন টেলিকম অপারেটরকে সেখানে হচ্ছে এন্ট্রি নেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। তো পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গঠন করার পরে ডক্টর ইউনূস আবার পুনরায় একই অ্যাপ্রোচ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে যান এবং উনি এভাবে অ্যাপ্রোচ করেন যে দেখেন, আমাদের গ্রামীণ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, আমরা তো মূলত দাতা গোষ্ঠীর থেকে হচ্ছে লোন এনে বা এইড এনে আপনার হচ্ছে অপারেশন চালাইতে হয়। আমরা যদি এই গ্রামীণ টেলিকমের মানে গ্রামীণ ফোনের লাইসেন্সটা পাই, সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংক একটা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে। এটার উপর ভিত্তি করেই কিন্তু ওনাকে হচ্ছে এই লাইসেন্সটা গ্রামীণ ফোনে 1997 সালে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে এই গ্রামীণ ফোন থেকে গ্রামীণ টেলিকমে প্রতি বছর প্রায় অন এন এভারেজ 1000 থেকে 1200 কোটি টাকা হচ্ছে লভ্যাংশ ঢোকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর কোনো টাকাই উনি আর হচ্ছে গ্রামীণ ফোনে হ্যান্ড ওভার করেন নাই। এই টাকাটা উনি গ্রামীণ টেলিকমে রেখে দিয়েছেন এবং যখন আদালতের নির্দেশে 2011 সালে উনাকে হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, তখন উনি গ্রামীণ টেলিকম সহ আনুষঙ্গিক যে প্রফিটের প্রতিষ্ঠানগুলো ছিল এইগুলাকে একক নিয়ন্ত্রণের সাথে নিয়ে যান, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সাথে এগুলাকে একটা সম্পূর্ণ অবৈধভাবে সেপারেট করে ফেলেন। এবং এই সেপারেট করে ফেলার মাধ্যমে কিন্তু আসলে ওনার একক এখতিয়ার এনশিওর হয় এই গ্রামীণ এন্টিটির বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে। এবং আমি যদি শর্টলি বলি যে এজ অফ টুডে এই গ্রামীণ নামধারী যে প্রতিষ্ঠানগুলো আছে, তার ফাইন্যান্সিয়াল আপনার হচ্ছে ভলিউম প্রায় 30,000 কোটি টাকা, এবং এটার একক নিয়ন্ত্রণ ডক্টর ইউনূসের হাতে। উনি যে 50টা প্রতিষ্ঠান করেছিলেন সেগুলো কেন করেছিলেন? কারণ টাকাটা তো এক জায়গা থেকে আসে, গ্রামীণ ফোন থেকে লভ্যাংশ হিসেবে গ্রামীণ টেলিকম থেকে আসে। এখন উনি তো খরচ দেখাইতে হবে, উনি খরচ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করেছেন। সেগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে হচ্ছে উনি প্রতি বছর 20 কোটি, 30 কোটি, 50 কোটি ভাবে খরচ করেন। এভাবেই আসলে উনি তার টাকাটা এখান থেকে হচ্ছে বের করে নিয়ে গেছেন। এবং ওই প্রতিষ্ঠানগুলো যেহেতু হচ্ছে নন প্রফিট হিসাবে উনি হচ্ছে রেজিস্টার করেন, ফলে কি হয়েছে যে এখান থেকে উনি ট্যাক্সও দিতে চান না। সো এই হচ্ছে ওনার ফান্ডামেন্টালি যে টাকা পয়সা আসলে হচ্ছে উনি কিভাবে হচ্ছে অ্যাকোয়ার করেছেন। এখন যদি আসি আমি হচ্ছে মামলাগুলোর ব্যাপারে, যে স্পেসিফিক যে বিষয়গুলো, এবং এটা নিয়ে কিন্তু হচ্ছে ধরুন 2011 সালেই বাংলাদেশ ব্যাংক থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, বাংলাদেশে এমিকাস কিউরি প্রথম সারির হচ্ছে আইনজীবীদের নিয়ে। সেখানে ডক্টর ইউনূস নিজে তার বক্তব্য প্রদান করেছেন। সেই বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্লিয়ারলি ওই আপনার হচ্ছে প্রতিবেদনে বলেছে যে গ্রামীণ নামের যে এন্টিটি গুলো আছে এগুলো সম্পূর্ণ আসলে হচ্ছে গ্রামীণ ব্যাংকের এখতিয়ার, এটা গ্রামীণ ব্যাংকের হচ্ছে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, সুতরাং এগুলোর উপরে গ্রামীণ ব্যাংকের আপনার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। সরকারের প্রতি ধরনের নির্দেশনাও দিয়েছিল, সামহাও এই কাজটা হয় নাই। আমি তো একটা একটা আপনি যে পর্যন্ত বললেন একটা জায়গায় যে গ্রামীণ কল্যাণ বা গ্রামীণ টেলিকম যখন করা হলো, কথা ছিল যে গ্রামীণ টেলিকমের যে প্রফিট সেটা গ্রামীণ ব্যাংকে আসবে, এরকম কিছু নাকি? না, গ্রামীণ টেলিকমটা করা হয়েছিল গ্রামীণ ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের আচ্ছা। বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা একটা গ্রামীণ ফোন একটা টেলিকম অপারেটরের সাথে একটা বিজনেসে যুক্ত হব। তো এই কারণে হচ্ছে আমরা একটা নতুন প্রতিষ্ঠান করি। এখানে কিন্তু আপনার অর্গানোগ্রামে লেখা আছে যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানই হবেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংকের থেকেই হচ্ছে ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে গ্রামীণ টেলিকমের জন্য। এটা সাবসিডিয়ারি হিসেবে গঠন করা হয়েছে, কারণটা কি, এটা সেপারেটলি জাস্ট টেলিকম বিজনেসটা করবে, গ্রামীণ ব্যাংকের রেগুলার কাজ করবে না। ফলে আলটিমেটলি তো গ্রামীণ টেলিকম যে লভ্যাংশটা পাবে সেটা তো হচ্ছে গ্রামীণ ব্যাংকই
আপনার যাওয়ার কথা, কারণ গ্রামীণ ব্যাংকেরই প্রতিষ্ঠান সেটা, এবং গ্রামীণ ব্যাংক থেকেই টাকাটা কিন্তু হচ্ছে গ্রামীণ টেলিকমে নিয়ে আসা হচ্ছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা ছিল, আপনার গ্রামীণ কল্যাণ বলেন বা যে প্রতিষ্ঠানগুলো, এগুলো সবগুলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে এসেছে। সো আলটিমেটলি অ্যাজ এ হোল এগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান হওয়ার কথা। এবং উনি আরেকটা যে কাজটা করেছে, যে গ্রামীণ ব্যাংক যখন প্রথম কাজ শুরু করে 1979 সালে, পরবর্তীতে 83-তে একটা অধ্যাদেশ করা হয়, 86-তে সংশোধন করা হয়, এবং ফাইনালি 2013 সালে এসে গ্রামীণ ব্যাংক আইন করা হয়। তো শুরুতে গ্রামীণ ব্যাংকে 40% ছিল হচ্ছে আপনার গভর্নমেন্ট, মানে সরকারের শেয়ার, 60% ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংকের স্টেক হোল্ডার, অর্থাৎ যারা ঋণ গ্রহীতা তাদের। পরবর্তীতে ইউনুসের বারবার সে তার ইচ্ছেই ছিল হচ্ছে এখানে সরকারের পার্সেন্টেজটা কমিয়ে নিয়ে আসা, যেন সরকার এটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন গুলো অ্যাপ্লাই করতে না পারে বা হচ্ছে নজরদারি করতে না পারে। এবং সেটাই কিন্তু হয়েছিল। 2010 সাল পর্যন্ত উনি গ্রামীণ পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু আসলে হচ্ছে ভাই আনাই জানে, সে সামহাও এই জিনিসগুলো হচ্ছে ম্যানেজ করে চলতো, এই যে ইরেগুলারিটিস গুলো ছিল সবগুলো ম্যানেজ করে চলতো। হ্যাঁ, তো এর পরবর্তীতে যখন হচ্ছে 2011 সালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও কিন্তু সামহাও সরকার হচ্ছে এটা এক্সিকিউট করে নাই। ফলে কি হয়েছে, যে তখন হচ্ছে তার এই বিষয়গুলো অবজেক্টিভলি আপনার হচ্ছে ডকুমেন্টারি ওয়েতে দেখার সুযোগ পাওয়া গেল। তখনই কিন্তু আসলে এই জিনিসগুলো সামনে আসে, এবং তখন হচ্ছে এই সংক্রান্ত হচ্ছে মামলাগুলো হচ্ছে জেনারেট করে। আমি যদি একটা মামলার কথা বলি, ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত ট্যাক্সের আপনার হচ্ছে মামলাটা ছিল, সেটা হচ্ছে যে 2011 সাল পর্যন্ত ওনার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 100 কোটি টাকা। এটা পার্সোনাল সম্পত্তি, আমি গ্রামীণ টেলিকমের কথা বলছি না। তো তখন উনি দেখলো যে এই টাকার তো তাকে অনেক বেশি ট্যাক্স দিতে হয়, উনি করলো কি তার নিজের নামে তিনটা হচ্ছে আপনার ট্রাস্ট গঠন করলো। একটা হচ্ছে ইউনুস, ডক্টর ইউনুস ট্রাস্ট, ডক্টর ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, একটা হচ্ছে ইউনুস সেন্টার। দেখেন এই লোকটা কতটুকু নার্সিসিস্ট, মানে সকল কিছুতে তার ইউনুস রাখতেই হবে। করে কি করলো, ওনার এই টাকাগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে দেখাইলো সে দান করেছে। আবার এই প্রতিষ্ঠানগুলোর অডিট ফাইলে এগুলা লেখা থাকলো হচ্ছে সে হচ্ছে ডক্টর ইউনুসের কাছ থেকে লোন করেছে। যেহেতু লোন, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর ট্যাক্স দিতে হয় না। আর ওনার ফাইলে দেখাচ্ছে উনি তো দান করে দিয়েছে, তাহলে ট্যাক্সটা দিবে কিভাবে? সো এটা হচ্ছে ধরেন হচ্ছে ওনার এই দুষ্টামি, মানে রাষ্ট্রযন্ত্র বা আইনের প্রতি তার একটা চরম শ্রদ্ধা। এখানে ধরেন যে ট্যাক্সটা ছিল 15 কোটি টাকা, এটা দেওয়া তার জন্য কোনো ব্যাপার না। যার প্রপার্টির পরিমাণ 100 কোটি টাকা, সেখানে 15 কোটি টাকা ট্যাক্স দিতেই আসে। কিন্তু এই 15 কোটি টাকা ট্যাক্সের জন্য মানে একদম নিয়মতান্ত্রিক উপায়ে তার ট্যাক্স ধার্য করা হয়েছে দানের উপর ভিত্তি করে। সে কোর্টে হচ্ছে রিট পিটিশন দায়ের করে, উনি নিজেই কিন্তু দায়ের করেছে যে আমি এই ট্যাক্স দিব না, এটা আমাকে অন্যায়ভাবে ধার্য করা হয়েছে। সেই মামলা 2012 সাল থেকে কার্যক্রম শুরু হইয়া মানে 2023 সালে এসে হচ্ছে আপনার উনি ফাইনালি সকল আইনি প্রক্রিয়া শেষ করে ট্যাক্স দিতে বাধ্য হন 15 কোটি টাকা। এখন এই আপনার কথাতে যে জিনিসটা বলেছিলেন যে ডক্টর ইউনুস সবসময় দাবি করেন প্রতিহিংসা পরায়ণ ভাবে তার এই মামলাগুলোকে দেখা হয়েছিল বা তাকে অ্যাড্রেস করা হয়েছিল। আপনি আমাকে বলেন তো, এই যদি প্রতিহিংসা পরায়ণ বা মানে প্রতিহিংসার কারণেই যদি হচ্ছে তার এই মামলাগুলা আপনার করা হইতো বা সেভাবে তাকে হচ্ছে ট্রিট করা হইতো, তাইলে এই পুরাটা সময় তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। একটা ট্যাক্স মামলা আদালতে 11 বছর কিভাবে চলে? একইভাবে তার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকের ট্যাক্স মামলা কিন্তু এই যে যেটা বললাম যে 11 সালের আগে তো এই ফাইলগুলো সব তার হচ্ছে ক্লোজ কন্ট্রোলে ছিল। যখন উনি গ্রামীণ ব্যাংক থেকে হচ্ছে এমডি পদ থেকে উনি হন, তখনই এই জিনিসগুলো দেখার সুযোগ হয়েছিল। তখনই কিন্তু আসলে এই কেসগুলা বা এই আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস গুলা সামনে আসে। তো এর পরবর্তীতে তৎকালীন সময়ে যে গ্রামীণ টেলিকম বলেন, গ্রামীণ কল্যাণ বলেন, এগুলারও ট্যাক্স যে ফ্রড ছিল বা যে ট্যাক্স দেওয়া হয়নি, সেগুলো নিয়ে হচ্ছে ট্যাক্স কর্তৃপক্ষ ট্যাক্স ধার্য করে। উনি একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে কোনো বিষয় আসলে উনি হচ্ছে কোর্টে রুল জারি করে এগুলোকে বছরের পর বছর ধরে হচ্ছে পেন্ডিং করে রাখে। তো এরকম ভাবে আমি যদি আপনি শর্টলি বলি যে 2023 সাল থেকে 2023 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত, মানে উনি 5 আগস্ট ক্ষমতা দখল করলেন, তার আগ পর্যন্ত প্রায় 238 কোটি টাকা তার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই আইনি লড়াইয়ের মাধ্যমে, যেটা প্রায় ধরেন কোনোটা 5 বছর, কোনোটা 7 বছর, কোনোটা 10 বছর, 12 বছর পর্যন্ত আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু রাষ্ট্র আদায় করেছে। আর বাকি ছিল হচ্ছে যে 666 কোটি টাকা, যেটা খুব আলোচিত গ্রামীণ কল্যাণে, যেটা উনি ক্ষমতায় বসে হচ্ছে বাতিল করলেন। এটার ডিসিশন মানে চূড়ান্ত রায় কিন্তু আদালতে দিয়েছিল 1 আগস্ট 2024-এ। তো উনি আইসে কিন্তু এটা বাতিল করলেন। এরকম ভাবে যে কেসগুলো পেন্ডিং আছে, সেই কেসগুলো যদি হচ্ছে আইনিভাবে সেটেল করা হইতো, ডক্টর ইউনূস এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র প্রায় 2000 কোটি টাকা হচ্ছে ট্যাক্স এখন পর্যন্ত বকে আছে। এবং এটাই শেষ না, এখানে সবগুলো প্রতিষ্ঠান দেখা হয় নাই, জাস্ট কিছু যেগুলো মেজর প্রতিষ্ঠানগুলা। তো এটা গেল ধরেন ট্যাক্স ফাঁকির ব্যাপার। এটা যদি কেউ জাস্ট একটু মানে আপনার সচেতন ভাবে চিন্তা করে, তাহলে তারা বুঝতে পারবে যে এখানে প্রতিহিংসার কোনো বিষয় ছিল না। এখন ওনার কথা হচ্ছে ওই যে উনি নোবেল বিজয়ী, উনি ট্যাক্স দিবে না, উনি আইনের ফাঁক ফুকর দিয়ে এই জিনিসটা হচ্ছে পার মানে পার পেয়ে যাওয়ার চেষ্টা করতো। এই জিনিসটাই যখন আমরা অবজেক্টিভলি কাজ করে রাষ্ট্রের পক্ষে ট্যাক্স
আপনার হচ্ছে আদায় করেছি, এখন আমরা হয়ে গেছি ধরেন ক্রিমিনাল ওনার কাছে। দ্যাট ইজ হচ্ছে বটম লাইন। এরপরে দেখেন আরেকটা তার মামলা ছিল হচ্ছে লেবার কোর্টে, যেটাতে তার 6 মাসের সাজা হয়েছিল এবং 5,000 টাকা জরিমানা হয়েছিল। এই মামলাটা করেছে হচ্ছে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কেন করেছে? গ্রামীণ টেলিকমের কর্মচারীরা আবেদন করেছে তাদের কাছে, কারণ গ্রামীণ টেলিকমের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের যে ন্যায্য লভ্যাংশ, ন্যায্য ছুটি বা আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো পাচ্ছিল না। তারা একাধিকবার কোর্টে গিয়েছে কিন্তু কোর্ট থেকে সমাধান পায় নাই। তখন তারা কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আবেদন করে, সেটা যাচাই বাছাই করার পর মামলা হয় 2021 সালে। সেই মামলা রায়ও হয়েছে 2023 সালে, কিন্তু শ্রম আদালতের মামলাগুলা 1 বছরের ভিতরে সেটেল করার একটা মানে বাধ্যবাধকতা আছে লেবার ল অনুসারে, যে আপনার এটা আর্লিয়েস্ট টাইমে। সেটাও উনি আদালতে, তার যে আইনজীবী ছিলেন তিনি ধরেন হচ্ছে খুব সম্ভবত প্রায় 17 বার হচ্ছে আপনার হিয়ারিং করেছে, 17 দিন। অর্থাৎ ওনাকে পর্যাপ্ত শুনানি সময় দেওয়া হয়েছে। এই সময় উনি বিদেশ গিয়েছেন, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ছিল, তাও এই সময়ের মাঝে হচ্ছে উনি আপনার হচ্ছে বিদেশে গিয়েছেন, ওনার নিয়মতান্ত্রিক কাজ চালু রেখেছেন। এবং যখন ওনাকে হচ্ছে এইটার কারণে, কারণ দেখেন অভিযোগগুলো কি ছিল, উনি তার কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের স্থায়ী করে না। কেন স্থায়ী করে না? কারণ স্থায়ী করলে তো হচ্ছে লভ্যাংশ দিতে হবে, স্থায়ী করলে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে, স্থায়ী করলে তাকে হচ্ছে আপনার ছুটি নগদায়ন করতে হবে। এই বিষয়গুলো উনি দিবে না। দেখেন কতটুকু মানে আপনার মানে কুটিল চিন্তার মানুষ, যে একটা প্রতিষ্ঠানে আমি হচ্ছে জাস্ট টেম্পোরারি ভিত্তিতে লোক রাখবো, তাইলে হচ্ছে আমাকে তাদের লভ্যাংশ দেওয়া লাগবে না, জাস্ট এই কারণে। অথচ এই প্রতিষ্ঠানটা 1,000 কোটি টাকা আর্ন করে, সেখান থেকে তাদের এমপ্লয়ীদের ন্যায্য লভ্যাংশ প্রতি বছর দিয়ে গেলে তার এটা গায়েই লাগার কথা না, কিন্তু উনি দিবে না। কারণ কি? উনি নোবেল বিজয়ী। সো এটাতে তার রায় হয়েছিল এবং তাকে কিন্তু জেলে যাইতে হয় নাই। যেদিন রায় হয়েছিল ওই কোর্টই তাকে হচ্ছে আপনার 5,000 টাকার আপনার হচ্ছে জামানতের বিনিময়ে তাকে কিন্তু হচ্ছে জামিন দিয়ে দেয়। আর আরেকটা মামলা ছিল হচ্ছে আপনার দুদকের যে মামলাটা, সেটা হচ্ছে এই যে লভ্যাংশ দিচ্ছিল না, যখন এই বিষয়গুলা লেবার কোর্ট এবং হচ্ছে আদালত অবজেক্টিভলি দেখা শুরু করলো, তখন উনি কি করলেন? এই গ্রামীণ টেলিকমের আপনার হচ্ছে শ্রমিক নেতা এবং গ্রামীণ টেলিকমের এমপ্লয়ীদের আপনার আইনজীবীদের প্রভাবিত করে তাদেরকে 25 কোটি টাকা ঘুষ প্রদান করে উনি মামলাটা আউট অফ দ্য কোর্ট সেটেল করলেন। এবং এটার যে চেকের কপি সহ, যে শ্রমিক নেতাদের 3 কোটি করে 9 কোটি টাকা দিয়েছেন এবং বাকি 16 কোটি টাকা হচ্ছে 2 এমপ্লয়িকে মানে আইনজীবীকে দেওয়া হয়েছে, সেগুলোর প্রমাণ সহই কিন্তু হচ্ছে মামলা হয়েছে। একদম স্পেসিফিক অভিযোগ যে আপনি এই ঘুষ প্রদান করে অনৈতিকভাবে একটা আদালতে চলমান একটা কেসকে আউট অফ দ্য কোর্ট সেটেল করেছেন। এই বিষয়গুলো, এটাও কিন্তু হচ্ছে তদন্ত শুরু হয়েছিল 2022 সালে, 24 সাল পর্যন্ত কিন্তু জাস্ট চার্জশিট হয়েছিল। উনি কিন্তু হচ্ছে আসার পরেই ওভারনাইট সব চেঞ্জ করে দেয়। তো এই বিষয়গুলো, এইগুলো হচ্ছে তার 3টা কেস যার মানে তার এগেনস্টে করা হয়েছিল। এবং প্রচুর ট্যাক্স কেস আছে। ট্যাক্স কেসগুলো কিরকম? যেটা বললাম যে সরকার বা ট্যাক্স অথরিটি যখনই তার কোনো প্রতিষ্ঠান বা তার উপরে ট্যাক্স ধার্য করে, উনি হাইকোর্টে একটা হচ্ছে রিট পিটিশন করে দেন। রিট পিটিশন করে কি যে এখানে কোনো একটা ভুল আছে, এরপরে ধরেন টাকা খরচ করে ওনার যেহেতু হচ্ছে প্রতি বছর 100 কোটি টাকা মানে আপনার 1,000 কোটি টাকা আসে। জাস্ট ক্যান ইউ ইমাজিন যে একটা মানুষ আজকে রাতে ঘুম থেকে উঠে পরের দিন সকালে দেখবে যে তার ব্যাংক অ্যাকাউন্টে 3 কোটি টাকা আপনার হচ্ছে ঢুকে গেছে, এবং এইটার কোনো অপারেশনাল কস্ট নাই। গ্রামীণ টেলিকমে এখন কোনো এমপ্লয়ি নাই, এটা জাস্ট সরাসরি তার অ্যাকাউন্টে হিট করে। সো এই পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকলে সে আসলে তো ধরা কিছু সরা জ্ঞান করবে। ডক্টর ইউনূস হচ্ছে এইভাবেই আপনার ধরেন এই এন্টায়ার সময়টাতে যে অর্থ গ্রামীণ ব্যাংকের হওয়ার কথা তথা এই দেশের হচ্ছে ভূমিহীন যারা প্রান্তিক জনগোষ্ঠী মানুষের হওয়ার কথা, সেই টাকা দিয়ে উনি লেভিশ লাইফ লিড করছে। উনি উনি এই যে আপনার ওনার প্রেস সেক্রেটারি আছে, সে বলে উনি নির্লোভ মানুষ, কি মানে যারা বলেন যে একটা মহামানবের মতো হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে বিভিন্ন জায়গায়। উনি গুলশানে যে বাসাটাই থাকে, সেই বাসাটার দাম হচ্ছে 9 কোটি টাকা। সো উনি আসলে অলওয়েজ একটা লেভিশ লাইফ লিড করে। উনি প্রতি বছর প্রতি মাসেই যেমন পদে আসার পরে যেমন বিদেশ ভ্রমণ করতো, এছাড়াও প্রতি মাসে উনি বিদেশ ভ্রমণ করতো। সো উনার এই এন্টায়ার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু এই গরিব মানুষের টাকা দিয়ে, এই গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, যে টাকাটা তাদের অধিকার পাওয়ার কথা ছিল। এবং এখানে কিন্তু সরকারের সরাসরি আপনার হচ্ছে অংশীদার আছে। তো এই এই ব্যক্তিটা, এবং দেখেন আপনি এছাড়াও যদি দেখেন যে উনি যে বইগুলো লিখছে, আমি যদি একটু ক্ষুদ্র বিষয়ে বলি, একটা বই কিন্তু উনার নিজের লেখা, উনার নিজের জীবনীটা অ্যালেন জোনাস নামে আরেকজন লিখে দিয়েছে। উনার যে থিওরিগুলো আছে, যে আপনার মাইক্রো ক্রেডিট নিয়ে যে বই আছে, সোশ্যাল বিজনেস নিয়ে যে বই আছে, বা 3-0, তো এই জিনিসগুলো সবগুলো হচ্ছে আমেরিকা থেকে প্রেসক্রাইবড হইতে হচ্ছে আপনার কার্ল ওয়েবার নামক একটা ঘোস্ট রাইটার, সে লিখে দিচ্ছে। সেটা যে কেউ অনলাইনে সার্চ দিলেই পাবে। এখন এই একটা কেমোফ্লেজ তৈরি করে, এবং যেহেতু সে হচ্ছে ওয়েস্টের পোস্টার বয়, আপনার অ্যাসিস্ট্যান্ট ফাইলে দেখছেন যে তাকে কিভাবে আসলে এভাবে হাইলাইট করা হয়েছে, কোন কার্টুনে যাবে কিভাবে না যাবে, এভাবে তো তাকে আসলে লম্বা সময়ের জন্য প্রিপেয়ার করা হয়েছিল। এই সুযোগটা আসলে হচ্ছে উনি কাজে লাগিয়েছিল। আমি যদি শর্টলি বলি, ডক্টর ইউনূস একটা নার্সিসিস্ট নার্ড টাইপের মানুষ।
তার অপকর্ম দুর্নীতি 20 মিনিট কেন ভাই, 2 ঘন্টা বলেও শেষ করা যাবে না। আমি জাস্ট ইন ইন এ নাটশেল বিষয়গুলো বলার চেষ্টা করলাম। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, অ্যাজ এ হিউম্যান বিইং হি ইজ নট ক্লিন। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রযন্ত্রের প্রতি তার একটা ভয়াবহ রকমের অশ্রদ্ধা আছে। আমি যে কথাগুলো বললাম, যে ধরেন যে ট্যাক্সের পরিমাণ, ওনার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এই ট্যাক্সটা দিয়ে দেওয়া খুব কঠিন কিছু না, উনি কিন্তু ঠিকই দিয়েছে, কিন্তু 12 বছর কোর্টে ঘুরাই দিয়েছে। অর্থাৎ আমি নিয়মতান্ত্রিক উপায়ে মানবো না, আমি নোবেল বিজয়ী, বা আমাকে কেন মানুষজন 8-10 জনের মতো ট্রিট করবে, সেটা হচ্ছে তার সবচেয়ে বড় মানে ক্ষোভের জায়গাটা। এবং এই কারণে দেখেন যে উনি ক্ষমতায় পাওয়া আসার পরে কিন্তু নোবেল পুরস্কারকে হচ্ছে উনি করমুক্ত করেছে, যে মানে একটা মানুষ কতটুকু নার্সিস্ট হইলে এই ধরনের কাজ করতে পারে। সো এজ এ হোল দ্যাট ওয়াজ মাই আওয়ার ফাইন্ডিং ফর দ্য শর্ট টাইম। বাট আপনি তো জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে কি হয়েছে, বাকিটা মানুষজন স্বভাবতই সবাই জানে। কিন্তু এই যে তিনি যে সোশ্যাল বিজনেস কনসেপ্টের কথা বলেন এবং বলেন আমার কোনো সম্পত্তি নাই, আমার কোনো কোথাও মালিকানা নাই, এরকম উনি কিন্তু এই ধরনের সোশ্যাল বিজনেসের নামে ধরেন আমার কিছু নাই কিন্তু আমার আন্ডারে আছে 30,000 কোটি টাকা, তাই না? এবং আমার কথা মতোই সেটা খরচ হয়, আমার প্রয়োজনে সেটা আমি নেই, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আমরা যেহেতু দীর্ঘ আলাপ করব না, আমি সম্প্রতি উনি তো চলে গেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে, ইজ নো মোর দেয়ার অ্যাজ এন চিফ রাইট। অ্যাডভাইজার, অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার। তো উনি যাওয়ার আগে আমরা দেখলাম যে গোপনে একটা অধ্যাদেশ জারি করে গেছে তার ব্যক্তিগত নিরাপত্তা। 1 বছর তিনি ভিভিআইপি স্ট্যাটাস পাবেন, এসএসএফ এর নিরাপত্তা পাবেন। তো তার এত ভয় কিসের? বা এই যে তিনি 1 বছরের জন্য একটা ভিভিআইপি স্ট্যাটাস নিলেন, অতীতে আমরা কিন্তু এটা দেখি নাই। এটা কি আইনের চোখে কতটা ন্যায়সঙ্গত? আহ, আহ, ভাই, এই যে ভিভিআইপি স্ট্যাটাসটা উনি যেভাবে হচ্ছে জারি করলেন, এটার সবচেয়ে বড় মানে ভয়াবহ দিকটা হচ্ছে এটা উনি গোপনে করার চেষ্টা করেছেন। গোপনে করার চেষ্টা করেছেন মানে কি, আপনি জানেন যে যে কোনো সরকারি প্রজ্ঞাপন গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সেটা সরকারি যে ওয়েবসাইট, বাংলাদেশ প্রিন্টিং আপনার হচ্ছে পাবলিকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট, যেটাকে বিজি প্রেস নামে পরিচিত, সেখানে পাবলিকলি অ্যানাউন্স করতে হয়। কারণ রাষ্ট্রের সিদ্ধান্তগুলা জনগণকে জানাবে, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, যেটা হচ্ছে একদম প্রপার ডেমোক্রেটিক স্ট্রাকচার বলা হয়ে থাকে। উনি কিন্তু এই অর্ডারটা প্রথমত আপনার হচ্ছে সেই ওয়েবসাইটে দেখান নাই। সেই অর্ডারটা একটাই কপি প্রিন্ট করা হয়েছিল, যমুনা থেকে একজন কর্মকর্তা গিয়ে প্রিন্ট করে নিয়ে আসছে। হ্যাঁ, এবং এটা আর কোনো কপিও নাই, অস্তিত্ব নাই। এটা সামনে আসার পরে হয়তো জিনিসগুলো আসছে। এখন ধর এসএসএফ নিরাপত্তার যে বিষয়টা, আপনি জিনিসটা বলেন সিকিউরিটি থ্রেট কোন জায়গায়, আপনি যদি বলেন সিকিউরিটি থ্রেট থেকে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে উনার ফিজিক্যাল সিকিউরিটির থেকে বড় থ্রেটটা হচ্ছে ভাই, যে মানুষটা এই 18 মাস ধরে কি কি অন্যায় করেছে, কি কি দেশ বিরুদ্ধে কাজ করেছে, অপকর্ম করেছে, সেগুলো তো উনি খুব ভালো করেই জানে। সো বেসিক্যালি তার যে সেফটি এক্সিটটা এনশিওর করার জন্য, বা নীরব মানে এই নিভৃতে সবকিছু গুছিয়ে বাইরে চলে যাওয়ার জন্য এই সময় যতটুকু লাগে, ততটুকুর জন্য আসলে হচ্ছে সে একটা শিল্ড তৈরি করার জন্য হচ্ছে আপনার এই অর্ডারটা করেছে। এখন দেখেন এই অর্ডারটা সে করেছে কি বলে, প্রথমত আমাদের হচ্ছে এরকম। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তার যে প্রেস সেক্রেটারি, সে কিন্তু দেখেন আজকে আবার ফেসবুকে এটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। উনি কি ব্যাখ্যা দিয়েছে, যে সাবেক প্রধান উপদেষ্টা 2001 সালে যে লতিফুর রহমান, উনি একই রকম একটা, উনি তৎকালীন সময়ের একটা আপনার হচ্ছে অধ্যাদেশের ছবি বা প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে বলেছে যে এই আলোকে ডক্টর ইউনূস নিজেকে করেছে, এটাতে আইন বহির্ভূত কাজ হয় না। কিন্তু কথা হচ্ছে যে লতিফুর রহমান কে যে প্রজ্ঞাপনের বলে আপনার দেওয়া হয়েছিল, প্রধান উপদেষ্টা মানে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল, সেই আইনটা ছিল হচ্ছে এসএসএফ অর্ডিন্যান্স 1986 এর 2 ঘ ধারা। সেটা 2006 সালে হচ্ছে আপনার চেঞ্জই হয়ে যায়। অর্থাৎ সেই ধারার এই উদাহরণ এখানে প্রযোজ্যই না। 2006 সালে 29 অক্টোবর এই ধারাটা সংশোধন করে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইমিডিয়েট যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকবেন, এবং বিরোধী দলীয় নেতা, এই 4 জন 3 মাসের জন্য হচ্ছে আপনার পেতে পারেন, বিবিএবি পাবেন। তাইলে এখানে এই এই ধারাও যদি আপনি করতে যান, তাইলে হচ্ছে আপনার সর্বোচ্চ সুযোগ হচ্ছে 3 মাস। কিন্তু উনি কিন্তু এই ধারাতেও দেন নাই। উনি যে জিনিসটা করেছে যে 2021 সালে এসে এসএসএফ এর এই অর্ডিন্যান্সটা হচ্ছে আইনে পরিণত করা হয় 2021 সালে। সেখানে 2 ক ধারায় একটা অপশন রাখা হয়েছে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এর বাইরে সরকার কর্তৃক ঘোষিত কোনো ব্যক্তিকে
এসএসএফ নিরাপত্তা প্রদান করতে পারে বিবিএপি হিসাবে। এই ক্লজটা আনা হয়েছিল কেন? এই ক্লজটা আনা রাখা হয়েছে এই কারণে, যখন বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অতিথিরা আসে, তাদেরকে এসএসএফ আসলে কোন ক্যাপাসিটিতে সিকিউরিটি দিবে সেই জিনিসটা একটা আইনি ভিত্তি তৈরি করার জন্য। সেটা আইনি ভিত্তি তৈরি করার জন্য আসলে হচ্ছে এই ক্লজটা দেওয়া হয়েছিল, এবং সেটা খুবই টেম্পোরারি। সেটা ধরেন একজন বিদেশি অতিথি 3 দিনের জন্য আসলো, তাকে ওই সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করে তাকে এসএসএফ প্রোটোকল দেওয়া হইলো। এটা পার্মানেন্ট কোনো সলিউশন না। ডক্টর ইউনুস এই আইনটার অপব্যবহার করে এই আপনার হচ্ছে 2021-এর 2-এর ক অনুসারে আপনার নিজেকে হচ্ছে 1 বছর জন্য ঘোষণা করেছেন, এবং এই জিনিসটা হালাল করার জন্য কি করছে দেখেন। এই জিনিসটা হালাল করার জন্য কিছুদিন আগে বিএনপি নেত্রী খালেদা জিয়াকেও কিন্তু হচ্ছে এরকম ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল, যে এখন যদি কেউ আর্গুমেন্ট তুলে, আপনারা দেখেন বিএনপির কেউ কিন্তু এটা নিয়ে কোনো ধরনের আর্গুমেন্ট করতেছে না, কারণ এটা আর্গুমেন্ট করলে তখন ওইটাকে হচ্ছে বিতর্কিত হবে। বাট এই পুরো দুইটা কাজই করা হয়েছে আসলে আইনের অপব্যাখ্যা করে। এই আইনটা, কারণ প্রত্যেকটা আইনের তো হচ্ছে আপনার একটা স্পিরিট থাকে, বা এই ধারাটা কেন করা হয়েছে এটা স্পিরিটটা খুব ক্লিয়ার, যে আমাদের বিদেশি অতিথিদেরকে যখন হচ্ছে এখন এসএসএফ যখন কাউকে ক্লোজ গার্ড দেয়, সে তো হচ্ছে সশস্ত্র অবস্থায় দেয়, সেটাকে একটা আইনি স্ট্রাকচারে তো আপনাকে রাখতে হবে, রাইট? সো যখন বিদেশি অতিথির ক্ষেত্রে সে এটার জন্য, তো এটার একটাই ব্যাখ্যা হইতে পারে যে ডক্টর ইউনূস আদতে একজন মনে প্রাণে নিজেকে বিদেশি মনে করে, এই কারণে মনে করছে বিদেশিরা যদি পাইতে পারে আমার পাইতে সমস্যাটা কি, ওইখানে দিয়ে দিছে। এবং এটা সে খুব ভালো করেই জানে যে এটার আইনের মিস ইউজ হয়েছে, অপব্যবহার হয়েছে। এই কারণেই কিন্তু উনি হচ্ছে আপনার এটা বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করে নাই। এখন আমার আশঙ্কাটা ভাই অন্য জায়গায়। আমার আশঙ্কাটা হচ্ছে এই এই জায়গাতে দেখেন, প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা আসলে হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে থাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তর আছে। আমি যদি সংক্ষেপে বলি যে বাংলাদেশের অর্থনৈতিক আপনার হচ্ছে অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড, তারপর হচ্ছে আপনার এনজিও বিষয়ক ব্যুরো, তারপর এসএসএফ, প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, এই দপ্তরগুলো হচ্ছে এইটার আন্ডারে। আপনি খেয়াল করে দেখবেন ডক্টর ইউনূস তার একদম ক্লোজ লোকগুলোকে এখানে বসাইছে। আশিককে সে এখানে বসায়া বিডার চেয়ারম্যান করেছে, বেজার চেয়ারম্যান করেছে, এবং প্রতিমন্ত্রী মর্যাদা দিয়েছে। আরেক হিটম্যান লুৎফি সিদ্দিকীকে তাকে পররাষ্ট্র বিষয়ক দূত করলেও আলটিমেটলি তাকেও আমরা দেখেছি হচ্ছে বিজনেস রিলেটেড, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিলেটেড অনেক কথা বলতে, অনেক সিম্পোজিয়াম করতে। তার মানে আমার আশঙ্কাটা হচ্ছে যে এই একটা জিনিস যেহেতু উনি গোপন করতে পেরেছেন, এরকম আরো কত শত প্রজ্ঞাপন জারি করে এই 18 মাসে ডক্টর ইউনূস তার নিজের এবং তার ক্লোজ এলাইদের আপনার হচ্ছে আনওয়ারেন্টেড বেনিফিট প্রদান করেছেন। সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না হয় ধরেন সিকিউরিটি ব্যাপার সামনে আসছে বলে আমরা জানতে পারছি, বা ডক্টর ইউনূসের এই 18 মাসের অপকর্মের ম্যাক্সিমাম তো এখন সামনেই আসে নাই, আমরা জাস্ট হয়তো টিপ অফ দ্য আইসবার্গ বুঝতে পারছি। সো এটা আমাদের জন্য হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে অ্যালার্মিং, কারণ আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এনডিএটা স্বাক্ষর করা হয়েছে, সেটাতেও কিন্তু আমাদের বলেছিল এখানে রাষ্ট্রবিরোধী কিছু নাই সেই, কিন্তু যখন এটার পূর্ণাঙ্গ আমাদের সামনে আসলো, তখন তো সবাই বুঝতে পারছে যে আমাদের বলা যেতে পারে যে হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে বা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতাকে আসলে তুলে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাই এরকম প্রজ্ঞাপন খেলায় ডক্টর ইউনূস রাষ্ট্রের আসলে কতটুকু ক্ষতি করে গেছেন, সেটা এখন হচ্ছে আসলে খুঁজে বের করা দরকার। না, আমরা আশা করি যে এটা টুডে অর টুমরো ইট উইল বি ইনভেস্টিগেটেড, এগুলো জাতি জানতে পারবে। আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনি অনেক অজানা তথ্য দিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, এবং একজন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে একজন মুখোশধারী ইবলিস পর্যায়ের লোক, যাকে আমরা ফেরেশতা বলে ভুল জেনেছিলাম। তো প্রিয় দর্শক, আমরা আমিনুল হক পলাশকে ধন্যবাদ জানাই এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ইস্যু নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।